মর্নিং এবং সুপ্রভাত সবাইকে জানাই আমাদের দর্শকগণকে। এক্সপ্লোর উইথ রয়্যালস ফ্যামিলির তরফ থেকে আমি অভিষেক আপনাদের কাছে হাজির করছি একটি নতুন ভিডিও এবং সবার আগে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর ভালো করে শুরু হয়েছে এবং নতুন বছরে এটাই আমার প্রথম ভিডিও। তো আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম তাতে আপনাদের যে ভিউজ যে ভালোবাসা সেটা পেয়েছি। সেই উৎসাহকে সঙ্গী করেই আমরা নতুন উদ্যমে বেরিয়ে পড়ছি একটি নতুন জায়গায়, সেটা হচ্ছে গঙ্গাসাগর। আমরা এখন গঙ্গাসাগর যাব। আমরা বলা ভুল, আমি একাই যাচ্ছি। এখন সকাল, অনেক ভেঙে যেতে হবে। ব্রিজটা সবে উদ্বোধন হয়েছে, যখন শুরু হবে 1.5-2 বছর পর তখন অনেক সুবিধা হবে। তো পুরো যাত্রাটাই দেখাবো আপনারা কীভাবে যাবেন। সামনে 14-15 তারিখে সেই পুণ্যস্নান রয়েছে। 8ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আপনার গঙ্গাসাগর মেলা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং জার্নিটা পুরোটাই আপনাদের দেখাবো। আমি হাওড়া থেকে যাত্রা শুরু করলাম। আমি যাব গন্তব্য আমার শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবো। নামখানা নেমেই যাব, অনেকে কাকদ্বীপ নেমে যায়। কাকদ্বীপ থেকে যে লট 8 লঞ্চঘাট আছে ওখানে ভিড়টা বেশি। তো নামখানা থেকে আমি ফেরি চেঞ্জ করে যাব। তো সঙ্গে থাকুন, চলুন, আমাদের সাথেই চলুন। গঙ্গাসাগর দর্শনটা আপনাদেরও হয়ে যাবে। যারা যেতে পারেনি, যারা যাবেন তাদের তো ফিজিক্যালি দর্শন হবেই। শিয়ালদার সাউথ ডিভিশন থেকে সকাল 9:16 ডেলি প্যাসেঞ্জার ও পুণ্যার্থী ঠাসা ট্রেন যাত্রা শুরু করলো তার গন্তব্যে। অনেক জার্নির পর আমরা কাকদ্বীপে না, নামখানায় এসে পৌঁছালাম। এখানে বলে রাখি, কাকদ্বীপেও অনেক লোক নেমে গেল এবং আমি নেমেছি নামখানাতে। দুদিক দিয়েই যাওয়া যায়। কাকদ্বীপে কী হয়, কাকদ্বীপে যে লট 8 থেকে যে ভেসেলটা ছাড়ে তুলনামূলক ভিড়টা অনেক বেশি হয় আর কি। তো এখানে ভিড়টা একটু কম। আবার যদি ফেরি সার্ভিসের কথা বলেন, ওখানে ফ্রিকোয়েন্সি একটু বেশি, এখানে ভাড়াটাও কম। আর নামখানায় একটু ভাড়াটা বেশি। যাক, আমরা এখন এই ট্রেনের লাইনের পার ধরে আমরা বেরোচ্ছি বাইরে। টোটো বা কিছু দেখতে হবে, যেটা আমরা ফেরি সার্ভিসের দিকে যাব। যারা আসতে চাইছেন শিয়ালদা থেকে, আমি বলে দিই, শিয়ালদা থেকে প্রচুর স্পেশাল ট্রেন, গঙ্গাসাগর স্পেশাল ট্রেন চালু হয়েছে এবং কলকাতা স্টেশন থেকেও কিন্তু গঙ্গাসাগর স্পেশাল ট্রেন চালু হয়েছে। সেগুলো আবার সব স্টেশনে কিন্তু হল্ট দেয় না, তো খুব লিমিটেড স্টেশনে হল্ট দেয় এবং অনেক তাড়াতাড়ি পৌঁছায়। আমি এতটা জানতাম না, এসে জানলাম এগুলো। তো আমি যে লোকালে এলাম সেখানে কিন্তু সময় অনেকক্ষণই লাগলো, প্রায় 9:16 ট্রেন। আমরা এখন নামলাম 12:35। মাঝখানে লক্ষ্মীকান্তপুরে 20-25 মিনিট ট্রেন আবার দাঁড়িয়ে রইল। তো এই ভুলটা আপনারা করবেন না। আমার এইভাবেই আসা, যাতে আপনারা ভুলটা না করেন। যারা আসতে চান এটা দেখে অন্তত জানতে পারবেন যে কীভাবে আসা যায় বা না আসা যায়। এই ফেরিঘাট যাওয়ার রাস্তা, আমরা ট্রেন থেকে নেমে কিছুটা হেঁটে যাচ্ছি। ডিমার্কেশন করা আছে, এখানে বিভিন্ন ক্যাম্প রয়েছে, সহায়তা কেন্দ্র, পুলিশ প্রোটেকশন, প্রচুর ব্যবস্থাপনা ভালোই। পিলগ্রিম শেড করা হয়েছে আর এই রাস্তা দিয়ে ডিমার্ক করা রয়েছে। আমরা সেই ডিমার্কেশন দেখে লঞ্চঘাটের দিকে এগোচ্ছি। প্রচুর ক্যাম্প করা হয়েছে, প্রচুর দূর থেকে মানুষজন আসে, সারা ভারতবর্ষ থেকে মানুষজন আসে। তাদের কথা মাথায় রেখেই এত আয়োজন।
রানিং লাইফ বিশেষ আকর্ষণ ছিল। মেলায় আগত অগণিত দর্শনার্থী এখনও হাঁটছি। লোকাল লোকেদের কাছে জিজ্ঞেস করলাম, এমনি সময় মেলা যখন থাকে না তখন স্টেশন থেকে ফেরিঘাট পর্যন্ত টোটো সার্ভিস থাকে, কিন্তু এখন জ্যাম ঝঞ্ঝট না হওয়ার জন্য টোটো সার্ভিস বন্ধ। ফেরিঘাট স্টেশন থেকে হেঁটেই যেতে হচ্ছে প্রায় 1 কিলোমিটার। তো অনেকটা হাঁটা, একটু কিছু থাকলে ভালোই হতো, আমাদের সুবিধা হতো। অনেক বয়স্ক পুণ্যার্থীরা এসছেন, তাদের সুবিধা হতো। এমনি বাঁশের ব্যারিকেড করাই আছে, সেখানে এক পাশ দিয়ে মানুষজনকে পাস করানো হচ্ছে ফেরিঘাটের জন্য। সব ডিমার্কেশন করা আছে কোন দিক দিয়ে যেতে হবে, কিন্তু হাঁটতে হচ্ছে অনেকটা, প্রচুর হাঁটা। দেখা যাক কখন পৌঁছাই। আমরা এই ঘাটে পৌঁছালাম, এটাই হচ্ছে জেটি ঘাট। লাইন পড়েছে, টিকিট কাটতে হবে। না, এটা ওষুধের জায়গা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। লাইন রয়েছে, লঞ্চের দিকে এগোচ্ছি। টিকিট কিন্তু লঞ্চের ভেতরেই কাটা হবে। একটা লঞ্চে গুনে গুনে 100 জনকেই তুলছে, তার বেশি নয়। ভলেন্টিয়াররা রয়েছে, তারা মেনটেন করছে সব কিছু। আমরা এখন লঞ্চে, আগেই বললাম 100 জন তুলবে, তো 100 জন এখন উঠছে। আপনাদের দেখাই কীরকম একটা বসার জায়গা, সবাই বসে যেতে হবে, কেউ দাঁড়াবে না কিন্তু, এখানে এটাই নিয়ম। আর লঞ্চের ভাড়া 40 টাকা। টিকিটটা আপনাকে লঞ্চের ভেতরেই কাটতে হবে। আর একটা জিনিস বলে দিই, যারা এটা দিয়ে এসে সেম ডেতেই ব্যাক করবেন, এই দিকে নামখানা ফেরিঘাটের কিন্তু লঞ্চ বিকাল 4টে অবধি চলে। যদি প্যাসেঞ্জারের চাপ থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু 4টে অবধি চলে। তো সেক্ষেত্রে সেম ডে যারা ব্যাক করবেন, ফেরার সময় কচুবেড়িয়া হয়ে, কাকদ্বীপের যে ঘাট, কচুবেড়িয়া হয়ে ফেরাটাই কিন্তু ভালো। এটা দিয়ে ফেরা যাবে না, রিস্ক হয়ে যাবে। আপনাদের দেখাই লঞ্চে এই এরকমভাবে পাটাতন করে দিয়েছে, সবাই পা তুলে বসছে। আর এই ভেতরে এটা ফিল হয়ে গেছে, সব জায়গার পুণ্যার্থী রয়েছে এখানে। আর আমি একদম জানলার ধারে বসেছি। আমাদের লঞ্চ নামখানা ফেরিঘাট ছেড়ে এগিয়ে চলল তার গন্তব্য সাগরদ্বীপের দিকে। সাগরদ্বীপ ভাবছেন কোন দ্বীপ? সাগরদ্বীপ আসলে পুরনো নাম, এখন যেটি আপনাদের বা আমাদের গঙ্গাসাগর। হাতানিয়া দোয়ানিয়ার নদীর মুখ চিরে লঞ্চ এগিয়ে চলল। কিছু দূর এগোতেই চলে আসবে গঙ্গা। এই হাতানিয়া দোয়ানিয়া নদী কিন্তু গঙ্গারই একটি শাখা। এবং যেতে যেতে পাশে যেটা দেখছেন, হ্যাঁ, সেটা সেই সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। গঙ্গাসাগরটি সুন্দরবনের অঞ্চলের মধ্যেই পড়ে। এরপরেই আসছে গঙ্গা। আমাদের লঞ্চ গঙ্গায় এসে পড়তেই আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন মা বোনেদের দেওয়া সেই উলুধ্বনি, যা আমাদের লঞ্চ থেকেই দেওয়া হচ্ছিল। গঙ্গার এই গভীর জলরাশি, বিস্তীর্ণ জলরাশি, একুল উকুল কিছুই দেখা যাচ্ছে না। আমার জীবনে এই অভিজ্ঞতা প্রথম। আমরা অবশেষে পৌঁছালাম চিমাগুড়ি ঘাটে, যেটি নম্বর 4-এ। এখান থেকে বাস স্ট্যান্ড বা অটো বা টোটো ধরে আমরা যাবো কপিলমুনি আশ্রম। লঞ্চের সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। অনেকটাই ডিস্টেন্স, সাগর পেরিয়ে এলো। আর যেটা হচ্ছে সেটা 40 টাকা ভাড়া নয়, ভাড়াটা 85 টাকা। আমার মনে হয় আগে 40 টাকা ছিল, এখন মেলার জন্য সেটা ভাড়াটা বেড়েছে। তো এখন 85 টাকা ভাড়া। সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। এবার দেখি এখান থেকে কি পাওয়া যায়, সেরকমই আপনাদের আপডেট করছি আমি। এই ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, এখান থেকেই আশ্রমের গাড়ি ছাড়া হবে। কত কি নেবে সেটা দেখছি। পশ্চিম বাংলার সরকার। 1 ঘন্টা 15 মিনিট। 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 1 ঘন্টা 15
ম্যাজিক গাড়িতে ওই 10-15 মিনিট লাগলো। ডিস্টেন্স অনেকটাই, ফাঁকা রাস্তা, 50 টাকা ভাড়া। তো একটা জায়গায় নামিয়ে দিল, সেখান থেকে আবার কিছুটা হেঁটে আশা করছি আশ্রমের দিকে পৌঁছাবো। নিয়ে যাচ্ছি আপনাদেরও, চলুন আমার সাথে। আশ্রমের দর্শনটা হয়ে যাক ভিডিওর মাধ্যমেই, তারপর যখন ফিজিক্যালি আসবেন তখন নিশ্চয়ই দেখতে পাবেন। একটা টিপস দিয়ে দিই, যখন আসবেন এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কোথায় জল। বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর প্রদত্ত পরিশ্রুত পানীয় জলের একটা টিপস দিয়ে দিই, যেটা বলছিলাম, যখন আসবেন সঙ্গে শুকনো খাবার, মুড়ি, ম্যাক্সিমাম লোক যান এনেছে মুড়ি, তেলে ভাজা, চিড়ে ভাজা, এইগুলোই এনেছে, ফল, এইগুলো সঙ্গে রাখবেন। আপনি যখন নামখানা ঘাটে ওখানে যাবেন, ওখানে নামখানা নামবেন, সামনে স্টেশনের সামনে অনেক হোটেল আছে, খাবার হোটেল আছে, কিন্তু ওখানে খেতে গেলে কিছুটা সময় যাবে, তখন দেখবেন আপনার লঞ্চ বেরিয়ে গেছে, এদিকে ম্যাজিক মানে পার হওয়ার পর ম্যাজিক গাড়ি বেরিয়ে গেছে, তো সেই সময়টা আপনি নাও পেতে পারেন। একদম আশ্রমের ওখানে গিয়ে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেটা করবেন। তো মাঝখানে এই চিড়ে, মুড়ি, শুকনো খাবার, ফল মূল এইগুলো দিয়ে আপনাকে চালাতে হবে, এটা কিন্তু আবশ্যক, সেটা মাথায় রাখবেন। এটা একটা ছোটো টিপস। সব কিছুর ব্যবস্থা ভালো, সব জায়গায় পানীয় জলের ব্যবস্থা রয়েছে, পাউচ রয়েছে, যেগুলো বিনামূল্যেই পাবেন আপনি। কোনো টয়লেটে গেলে আপনি টয়লেট পরিষ্কার, টয়লেটে যেতে পারেন, সব ব্যবস্থা রয়েছে। একটাই ব্যবস্থা হচ্ছে প্রচণ্ড হাঁটতে হচ্ছে, সে লঞ্চ ধরার জন্য হোক, লঞ্চ থেকে নেমে গাড়ি ধরার জন্য হোক, গাড়ি থেকে নেমে মন্দির যাওয়ার জন্য হোক, সমস্ত এই দিকের রাস্তা গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যেটা বয়স্ক এবং বাচ্চাদের জন্য কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করছে আর কি। বা কারো যদি পায়ের সমস্যা থাকে বা কিছু, তাদের কিন্তু অসুবিধা হতে পারে। এই কথাগুলো মাথায় রেখে তবেই এখানে দর্শন করতে আসবেন। এই এত ব্রেক করে আসা কলকাতা থেকে এবং এত হাঁটা, ওই জন্যই বোধহয় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগরে, মন্দিরের দিকে যাচ্ছি। গঙ্গাসাগর মেলা এই রাস্তা শুরু হলো। আমি যখন এসছি এখন 3:30 বাজে, এই লাইটগুলো জ্বলে উঠবে সন্ধেবেলা, তখন দেখতে আরও ভালো লাগবে। জায়ান্ট স্ক্রিন করা আছে দিকে দিকে, যেখানে দাঁড়িয়ে তারা কীর্তন বা এই বাউল গানগুলো দেখতে পারে, পুজো দেখতে পারে। এখানে একটা মন্দির মতো করা রয়েছে, তন্ত্র সাধনার যারা সাধু সন্ন্যাসী তারা যজ্ঞ তন্ত্র সাধনা করে এখানে। আমরা একদম সাগরের ধারে চলে এসেছি, এটা মেলা প্রাঙ্গণ, এখানেই মেলাটা হয়। বেশ ভিড়, আজকে 11ই জানুয়ারি, ভালো ভিড়। कोलकाता के आउटलेट घाट से गंगा सागर मेला प्रांगण तक हर क्षेत्र में 1200। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই সাগর যেখানে পুণ্যস্নান হয়ে থাকে। পুণ্যস্নান এবারের ডেট হচ্ছে 14ই জানুয়ারি রাত্রিবেলা থেকে শুরু হবে এবং 15ই জানুয়ারি বেলা 1টা পর্যন্ত রয়েছে এখনও। এখানেই পুণ্যস্নানটা হয়, এই সেই সাগর। আসুন আপনাদের ভালো করে দেখাই। তার আগে একটু সাগরের জল মাথায় ছিটিয়ে নিই, স্নান করা তো সম্ভব হবে না। সাগর দেখার পরে এবার আমরা মন্দিরের দিকে বেরোচ্ছি, মন্দিরের দিকে যাচ্ছি। কাছে যাই, কাছে গিয়ে দেখি কতটা কাছে যাওয়া যায়। বিভিন্ন মেলা বসেছে, ব্যাগ, জামা কাপড়, শাড়ি, খেলনা, খাবার জিনিস, মাদুলি।
প্রসাদ এখান থেকে প্রসাদ নিয়ে আপনারা ভেতরে পুজো দিতে পারেন। কেন্দ্রের টাওয়ারে যোগাযোগ করুন। ঘোষণার ফলে আপনি আপনার পুজো বা আরতি যাওয়ার কিছুটা গেলেই মন্দির, অযথা তাড়াহুড়ো করবেন না। মানুষের ঢল, পুণ্যার্থীর ঢল সেই দিকেই এগোচ্ছে মন্দিরের যে দিকে। সকল স্বেচ্ছাসেবক ও পুলিশ বন্ধুরা লাইন ও ড্রপ গেট নিয়ন্ত্রণ করছেন তাদের 20-টিরও বেশি ড্রোনের সাহায্যে মেলার যাবতীয় পরিস্থিতি নজরদারি করা হচ্ছে। এই মন্দির যাতে আপনাদের আমরা মন্দিরের সামনেই রয়েছে, সকল দিক লাইন করেছে। কপিল মুনি সম্পর্কে কিছু পৌরাণিক কাহিনী রয়েছে, যেমন এখানে তিনি আশ্রম করা চলাকালীন যজ্ঞ করছিলেন। তো সগরের 60,000 পুত্র অশ্বমেধ ঘোড়ার পেছনে তাড়া করতে করতে এখানে পৌঁছে যান এবং কপিল মুনিকে না জেনেই অপমান করেন। তো কপিল মুনি রেগে গিয়ে সেখানে তাদের অভিশাপে অগ্নি দিয়ে ভস্মীভূত করে দেন। এরপর ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নামিয়ে আনেন। তারপর সেই ছেলেদের আত্মা বা ছেলেদের প্রাণ মুক্তি লাভ করে। এটা একটা পৌরাণিক কাহিনী। তো আপনাদের দেখিয়ে দিলাম কপিল মুনির মন্দির বা যেটা আশ্রম। এখানে এসে আপনারা বাইরে ডালা আর্কেড রয়েছে, ডালা আর্কেডে এসে অনায়াসে পুজো দিতে পারেন। অবশেষে কাকদ্বীপে এলাম। আপনাদের আগেই বলেছিলাম আমি কচুবেড়িয়া থেকে ফিরবো। তো কপিল মুনি আশ্রমের ওখান থেকে বাস অ্যাভেলেবেল, ম্যাজিক গাড়ি অ্যাভেলেবেল রয়েছে। মোটামুটি ওই আধ ঘন্টা 35 মিনিট লাগে কচুবাড়ি ফেরিঘাটে আসতে। ফেরিঘাট থেকে 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে লঞ্চে কাকদ্বীপ আসতে। তো এটাই হচ্ছে ব্যাপার। মোটামুটি একই ডিস্টেন্স, কিন্তু কচুবাড়ি থেকে গেলে সুবিধা, কারণ নামখানার যে ফেরি সার্ভিস সেটা বিকাল 4টের সময় বন্ধ হয়ে যায়, বাট এখানে 9টা, 9:30 অবধি চলে। তো এটাই সুবিধা আমাদের। কাকদ্বীপ থেকে বাস ধরবো হাওড়ার। কয়েকটা টিপস দিয়ে দিই আবার, যে সেম ডে এসে সেম ডে ব্যাক করাটা খুব হেক্টিক। আসুন, এনজয় করুন। এবং আগামীকাল, আজকে 11ই জানুয়ারি, আগামীকাল 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো যতই মন্দিরে ঘুরি না কেন তার উক্তিটা মনে রাখতে হবে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পশু, পাখি এবং মানুষ সবাইকেই প্রেম বিলিয়ে দিতে হবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।